সো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যেহেতু তোমাদের এক্সাম শুরু হয়ে গেছে আই গেস, না এরকমই। সো এখন আমরা যে ক্লাসটা করবো এটা হলো অ্যান্সারিং কোশ্চেন্স ফ্রম পোয়েমস। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস, কাজ এটা কাইন্ড অফ নিউ একটা টপিক সবার জন্য। সো এই ক্লাসটার মধ্যে আমি কি কি জিনিস শেখাবো, এই ক্লাসটার মধ্যে এই কোশ্চেনটার যেরকমভাবে তোমাদের অ্যান্সার করতে হবে, কীরকমভাবে তোমাদের এই যে কী বলে যে এই পয়েমটা দেওয়া থাকবে ওই পয়েমটা তুমি কিভাবে বুঝবা, এর পরবর্তীতে তোমার ওই পয়েম থেকে যেই প্রশ্নগুলি দেওয়া হবে ওই প্রশ্নগুলি ওই পয়েম থেকে বের করে কিভাবে অ্যান্সার করবা, ওই অ্যাপ্রোচটা তুমি আগে বুঝে এর পরবর্তীতে আরও তোমার জন্য কি হেল্পফুল হবে। সো এখানের মধ্যে কি ফার্স্ট অফ অল যেটা থাকবে ওটা হলো, আমি একটা পয়েমের দিকে যাই। এই পয়েমটা এটা হলো লোকে বলে বলে রে, লাইক হাসন রাজার দ্বারা, এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। এই পয়েমটাকে আমি পুরোপুরি A to Z ভালো করে বুঝাবো। এর পরবর্তীতে এই পয়েমের উপরে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলি আছে, যেগুলি এই পয়েম থেকে তোমাদের এক্সামে আসার চান্সেস বেশি, ওগুলি আমি সলভ করে দিব, এই পয়েম থেকে বের করা শেখাবো। ওকে, সো লেটস স্টার্ট দ্য ক্লাস। এখানের মধ্যে প্রথমত আমরা পয়েমটা বুঝি। ফার্স্ট অফ অল দেখো পয়েমের মধ্যে কি লেখা আছে। ওকে, লেখা আছে ও দে সে মাই হাউস ইজ নো গুড। ওকে, মেন জিনিসটা হলো লোকে বলে বলে রে, লাইক আশা করি তোমরা এটার বাংলা ভার্সনের গানটা এতদিনে শুনে ফেলছো। ওই যে একটা গান ছিল না যে লাইক লোকে, ওকে যাই হোক, আমরা মিনিং বুঝি অ্যাকচুয়ালি, আমার গানের নামটা খেয়াল নেই বাংলাতে। ও দে সে মাই হাউস ইজ নো গুড, ও তারা বলে আমার বাড়ি ভালোর অবস্থায় নেই বা আমার বাসা ভালো অবস্থায় নেই। বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার, বাট কি আমি বানাতে পারি যখন এখানে আমার কিছু নেই। আই উইল ইরেক্ট আ হোম, আমি একটা বাড়ি বানাবো বা আমি একটা বাড়ি দাঁড়া করাবো। ইরেক্ট মানে দাঁড়া করানো। ইয়েট হাউ লং উইল আই ট্রুলি স্টে, কিন্তু আমি কত সময় বা থাকবো ওই বাড়িতে। মানে এখানের মধ্যে একটা জিনিস যদি চিন্তা ভাবনা করো, হাসন রাজার যে এই গানটা ছিল এটা কিন্তু অ্যাকচুয়াল কোনো বাড়ির বিষয় ছিল না, এটা ছিল একটা আধ্যাত্মিক ওয়েতে, আধ্যাত্মিক একটা অ্যাপ্রোচ ছিল, মানে স্পিরিচুয়াল একটা ছিল যে লাইক আমি যে পৃথিবীর মধ্যে কতদিনই বা থাকবো, ওই জিনিসটাকে মাথায় রেখে এখানে এক্সপ্লেন করা হচ্ছিল। যে তারা মানে সে এখানে বলতেছিল যে আমার বাড়ি ভালো অবস্থায় নাই, বাট পরে যখন সে চিন্তা করলো আমি যে বাড়ি দাঁড়া করাবো, এই বাড়িটার মধ্যে আমি কতদিনই বা থাকবো, কারণ কি একটা না একটা সময় তো আমাদের সবাইকে কি মারা যেতে হবে, এই বিষয়টা নিয়ে বলা হচ্ছিল। নেক্সট লাইনে যাই। আই গেজ ইনটু দ্য মিরর, আমি কি গেজ বলতে গেলে হলো তাকানো, সো আমি কি আয়নার দিকে তাকাই। নোটিসিং দ্য স্ট্র্যান্ডস অফ গ্রে ইন মাই হেয়ার, নোটিসিং দ্য স্ট্র্যান্ডস অফ গ্রে ইন মাই হেয়ার বলতে গেলে বোঝা যাচ্ছে সে যখন আয়নার দিকে তাকায় তখন কি সে তার চুল মানে পাকা চুলগুলি দেখতে পারে, ওই বিষয়টাকে এখানে তুলে ধরেছে। নেক্সট পেজে যাই। নেক্সট পেজে দেখো কি বলা হয়েছে, থিঙ্কিং অফ দিস হাসন রাজা নেভার বিল্ট আ ডুয়েলিং, এই জিনিসটা চিন্তা করেই কি হাসন রাজা কখনো একটা থাকার জায়গা বানায় না। ওয়্যার উইল আল্লাহ টেক হিম, কোন জায়গায় আল্লাহ তাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে। ওয়্যার উইল হি ফাইন্ড রেস্ট, কোথায় সে আসলেই শান্তি পাবে, মানে একেবারে এন্ড রেজাল্ট, মানে একেবারে শেষে তার জন্য কি অপেক্ষা করছে, এই জিনিসটাই সে সবসময় চিন্তা ভাবনা করতো। মৃত্যুর পরে কি হবে, আল্লাহ তাকে কোথায় নিয়ে যাবে, এই জিনিসটাই কি তার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, এখানে এটাই সে কি তুলে ধরেছে। নেক্সট লাইনটা পড়ি। দিস আনসার্টেনটি ব্রিংস হিম টু টিয়ার্স, এখন জিনিসটা কি, এই যে এখন তার নিজের শেষটাই যে সে জানে না যে তার শেষ আশ্রয় কোথায় হবে, মৃত্যুর পরে তার শেষ আশ্রয় কোথায় হবে, এটা যে সে জানতে পারছে না, এই যে কনফিউশন স্টেটে যে সে আছে, এটার কারণে কি সে কান্না করে, এর জন্য কি তার কি বলে চোখে জল আসে। ইফ অনলি হাসন রাজা হ্যাড নোন হিজ ডেজ হি উড হ্যাভ পেন্টেড হিজ রুমস ইন ভাইব্রেন্ট হিউজ। সো এখানে বলা হচ্ছে যে যদি হাসন রাজা আসলেই জানতো যে তার শেষ পরিণতি কি হবে, যে বা তার শেষ সময় কি হবে বা আল্লাহ তাকে কোথায় নিয়ে যাবে শেষ সময়, তখন কি তাহলে সে তার নিজের যে রুমগুলি ছিল বা হয়তোবা সে তখন একটা বাড়ি দাঁড়া করাতো, ওই রুমগুলির মধ্যে যে ওয়ালগুলি ছিল ওইগুলি আবার কি কালারফুল রং দিয়ে পেন্ট করাতো, এই বিষয়টাকে এখানে বলেছে। ও দে সে মাই হাউস ইজ নো গুড বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার, মানে এই দুইটা লাইন আবার রিপিট হচ্ছে, কারণ যেহেতু এটা একটা কবিতা অবভিয়াসলি কয়েকটা লাইন যে রিদম মেনটেন করার জন্য রিপিট করা হয়, আর কবিতাও না, এটা অ্যাকচুয়ালি একটা গান। সো এই বিষয়টার জন্য সো যদি আমরা একটা সামারি হিসেবে চিন্তা করি যে এখানের মধ্যে কি বলা হয়েছে বা হাসন রাজা অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছে, এখানে সে বলতে চাচ্ছে যে তার শেষ পরিণতি কি,
সে তো জানে না যে মৃত্যুর পরে আল্লাহ তার জন্য কি রেখেছে, ওইটার জন্যই সে চিন্তা করছে। আর ওই চিন্তা করতে করতেই কি সে এই যে কি বলে পৃথিবীর মধ্যে সে কিছু আর কোনো কিছু চিন্তা করতে পারছে না। সে বলছে যে যদি আমি আমার শেষ পরিণতি জানতাম তাহলে কি আমার এখনকার যে জীবনটা, পৃথিবীর জীবনটা, আমি হয়তোবা আরও কি আরও বেশি কি বলে রং বেরংভাবে আমি কাটাতে পারতাম। কিন্তু যেহেতু আমার পরকালে মানে পরে মৃত্যুর পরে কি হবে এটা নিয়ে চিন্তা আছে, এই চিন্তার জন্যই কি আমি এখনও কান্না করি এই বিষয়টা। সো আই হোপ তোমরা এই পুরো কবিতাটা ভালো মতো বুঝতে পারছো। এখন আমরা কি করব, এই কবিতাটা ব্যবহার করে এটার আন্ডারে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলি আছে ওগুলি কীভাবে সলভ করবো ওটা আমি দেখাই দিব। সো আমরা দ্রুত শুরু করি। এখানে খেয়াল করো, ফার্স্ট কোশ্চেনে কি দেওয়া আছে, ওয়াই ডাজ দ্য স্পিকার হাসন রাজা এক্সপ্রেস ডিসস্যাটিসফ্যাকশন উইথ হিজ হাউস। ফার্স্ট অফ অল দেখো, স্পিকার কি আমাদের হাসন রাজা না? স্পিকার বলতে গেলে বোঝানো হচ্ছে যে যে এই পুরো এটা লিখেছে, মানে কি বলে এটাকে, পুরো এই কবিতাটা লিখেছে। ওকে, ওয়েট, হ্যাঁ ঠিক আছে। আর নেক্সটে কি বলা হয়েছে, এক্সপ্রেস ডিসস্যাটিসফ্যাকশন। সো এক্সপ্রেস মানে প্রকাশ করা, এটা আমরা জানি, আর ডিসস্যাটিসফ্যাকশন মানে হলো অসন্তুষ্টি। সো হাসন রাজা কি নিজের বাড়ির বিষয়ে একটা অসন্তুষ্টি দিয়েছিল না? সে প্রথম কি বলেছিল যে তার বাড়ি, মানে সবাই বলছে যে তার বাড়ি ভালো অবস্থায় নেই। আর পরে সে কি বলেছে, যেহেতু তার কাছে কোনো কিছুই নেই, তার কাছে সে বলছে যে আমার কাছে কিছুই নাই, তাহলে আমি বাড়িটা বানাবো কিভাবে, এটা। আর লাস্টে কি বলেছিল, এরপরে সে বলেছিল যে আমি তো জানিই না যে আমার শেষ পরিণতি কি হবে, আমি যদি বাড়িটা বানাইও আমি ওই বাড়িতে কয়দিনই বা থাকবো, এটার জন্য সে সব কিছু গুছিয়েছিল। সো আমরা এই যে তার ডিসস্যাটিসফ্যাকশন বাড়িটা নিয়ে, এটা কেন, এটাকে আমার এক্সপ্রেস করতে হবে, রাইট? সো একটা জিনিস তুমি আগে বোঝো, সে কি মেন জিনিসটা হলো যে তার মেন ডিসস্যাটিসফ্যাকশন হলো যে তার বাড়ি খারাপ অবস্থায়। সেকেন্ড হলো তার কাছে কোনো কিছুই নেই যেটা দিয়ে সে বাড়িটা বানাতে পারবে। এবং থার্ড হলো কি, সে জানেই না যে ওই বাড়িতে সে কয়দিনই বা থাকতে পারবে। আর ফোর্থ কি, মানে অনেক কিছু বলার আছে, বাট যদি আমি এত তো আর লেখা যাবে না, রাইট? আমরা এখানের মধ্যে একটা কি বলে ছোটোখাটো ওয়েতে আমাদের ফুল অ্যান্সারটা দিতে হবে। কিন্তু আমি একটু আগে যেটা বলেছিলাম যে পুরো প্যাসেজ মানে পুরো পয়েমটার মধ্যে যেই জিনিসটার উপরে অনেক বেশি ফোকাস করা হয়েছে ওটা হলো কি, ওইটা হলো আধ্যাত্মিক বিষয়, মানে স্পিরিচুয়ালিটি। মানে আমাদের একটা হাসন রাজা তার কি বলে স্পিরিচুয়ালিটিকে ফোকাস করে এই পয়েমটাকে লিখেছিল। তো আমরা যদি অ্যান্সারটাকে একটু গুছাই, অ্যান্সারটার মধ্যে আমরা বলতে পারি যে হাসন রাজা তার বাড়িকে কি ইনঅ্যাডিকুয়েট মনে করে, কারণ তার অনুযায়ী তার কাছে কি জিনিসপত্র নেই যেটা দিয়ে সে বাড়িটা বানাতে পারবে, অ্যান্ড মানে বাড়িটাকে আরও ভালো বানাতে পারবে। আর ওইটার জন্য মানে এই সব কিছুর মধ্যে সে কি পাচ্ছে, মানে এই সব কিছুর মধ্যে প্রকাশ পাচ্ছে হাসন রাজার অসহায়ত্ব। এখন অসহায়ত্ব বলতে গেলে আমরা কি বুঝি, হেল্পলেসনেস ওয়ার্ডটা আমি কেন এখানে ব্যবহার করতে চাচ্ছি, এটা হলো তুমি যদি একটা ওয়ার্ড পড়ো, একটা সেন্টেন্স পড়ো, ওখানের মধ্যে কি বলেছিল যে হাসন রাজার কান্না আসে যখন সে চিন্তা করে যে তার শেষ পরিণতি কি হবে, ওই বিষয়টা নিয়ে। সো এই সব কিছুর মধ্যে কি একটা হাসন রাজার কি মানে তার যে অসহায়ত্ব, তার শেষ পরিণতির ব্যাপারে চিন্তা ভাবনা করে যে তার অসহায়ত্ব এটা প্রকাশ পেয়েছে, তার স্পিরিচুয়ালিটি প্রকাশ পেয়েছে, এটাই আমরা অ্যান্সার দিতে পারি। সো আমরা বলতে পারি দ্য হাসন রাজা, দি স্পিকার, ওকে ওয়েট, the speaker Hasan Raja thinks his house is inadequate. Thinks his house is what? Inadequate because he lacks resources. Because he lacks resources.
ওকে, resources to make a better house. House, better or better house, both are okay. এটা বলছি। অ্যান্ড এর পরবর্তীতে the speaker thinks his house is inadequate because he lacks resources to make his house better. এর পরবর্তীতে আমরা বলতে পারি representing helplessness and spirituality. সো আমাদের এখানে অ্যান্সারটা কি হচ্ছে? আমরা এখানে অ্যান্সারে বলছি দ্য স্পিকার হাসন রাজা থিংস হিজ হাউস ইজ ইনঅ্যাডিকুয়েট বিকজ হি ল্যাক্স রিসোর্সেস টু মেক হিজ হাউস বেটার, রিপ্রেজেন্টিং হেল্পলেসনেস অ্যান্ড স্পিরিচুয়ালিটি। ওয়েট, স্পিরিচুয়ালিটি না বলে, কারণ কি সে কি লাইক আগে পেছে গেলাম, স্পিরিচুয়ালিটি না বলে আমাদের বলা উচিত স্পিরিচুয়াল এমটিনেস, এটা বলি। ওকে, আর রিপ্রেজেন্টিং এর জায়গায় রিফ্লেক্টিং দে, কারণ সে কি চিন্তা ভাবনা করছে না। আর এই যে জিনিসগুলি থেকে কি মানে দুটি চলে অ্যাকচুয়ালি, রিফ্লেক্টিংটা কি এই সেন্টেন্সগুলির সাথে কাইন্ড অফ ভালো শোনা, মিনিংয়ের দিকে এত কিছু চেঞ্জ হচ্ছে না, মানে বেশি একটা আহামরি কিছু, বাট দেখবা অনেক কিছু আছে যে সেম টাইপের মিনিং হলেও এক ধরনের সেন্টেন্সের সাথে বা এক ধরনের কথা বলার সাথে বা এক ধরনের টপিকের সাথে কিছু কিছু ওয়ার্ড ভালো শোনায়। সো এই জন্য আমি রিফ্লেক্টিং ওয়ার্ডটা ব্যবহার করলাম। সো এই জিনিসটা লাইক জাস্ট স্পিরিচুয়াল এমটিনেস আর হেল্পলেসনেস রিফ্লেক্ট করছে। সো উইথ দিস আমাদের এই কোশ্চেনটা ডান। আমরা নেক্সট কোশ্চেনে দ্রুত চলে যাই। নেক্সট কোশ্চেনের মধ্যে বলা আছে হোয়াট সিগনিফিকেন্স ডু দ্য গ্রে হেয়ার্স ইন দ্য মিরর হোল্ড ইন হাসন রাজাস সং। সো এখানে একটা জিনিস বোঝো যে এখানে বলা হচ্ছে হোয়াট সিগনিফিকেন্স। সিগনিফিকেন্স বলতে গেলে আমরা কি বুঝি? তাৎপর্য। ওকে, সিগনিফিকেন্সের মানে কি? তাৎপর্য। ডু দ্য গ্রে হেয়ার্স মানে কি? তার যে পাকা চুলগুলি আছে। ফার্স্ট অফ অল অলওয়েজ যখন মনে করো আমরা একটা সেন্টেন্স পাবো ইংলিশে বা যে কোনো সেন্টেন্সে, অলওয়েজ কী করবা জানো? ভেঙে ভেঙে চিন্তা ভাবনা করবা। তাহলে ভেঙে ভেঙে চিন্তা ভাবনা করলে কী হয় জানো? এটা কিন্তু শুধু ইংলিশের জন্যই না, ইন এনি সাবজেক্ট কোশ্চেনটা যখন পাবা ভেঙে ভেঙে চিন্তা ভাবনা করবা। সবার আগে কোশ্চেনটা ছোটো ছোটো টুকরায় ভাঙবা, ওগুলিকে আগে ভাঙা অবস্থায় বুঝবা, এরপরে আস্তে আস্তে জড়ো লাগানো ট্রাই করবা। ওকে, সো আমরা ভেঙে ভেঙে আগে বুঝি। প্রথমত বলা হয়েছে তাৎপর্য বের করতে। আর কিসের তাৎপর্য বের করতে বলা হয়েছে? তার পাকা চুলের তাৎপর্য বের করতে বলা হয়েছে। ওই পাকা চুলটা সে কোথায় দেখেছে? আয়নায় দেখেছে। আর এই যে হাসন রাজার যে গানটা ছিল, এই হাসন রাজার গানের মধ্যে এই যে পুরো জিনিসটার মেন ইম্পর্টেন্সটা কি, এটাই কি আমাদের প্রকাশ করতে হবে না? সো আমরা যদি চিন্তা ভাবনা করি, এখানের মধ্যে একটা জিনিস বোঝো যে এই যে গ্রে হেয়ারের বিষয়টা সে যখন লাইক উল্লেখ করলো, এরই আগে সে কি বলেছিল না যে সে আর কতদিনই বা এই দুনিয়ায় থাকবে? একটা জিনিস ফোকাস করো, আমাদের পুরো পয়েমের মধ্যে বলেছিল যে হাসন রাজা বলছে যে আমি যে বাড়ি বানাবো এত সুন্দর করে, আমি ওই বাড়িতে কয়দিনই বা থাকবো। মানে কি তার যে সে যে একটা মরণশীল সে, এটা সে বুঝতে পেরেছে। আর এখানে যখন গ্রে হেয়ারের কথাটা বলা হয়েছে তখন এখানে কি উল্লেখ হচ্ছে? তার বয়স হয়ে গেছে আর সে কি আরও বেশি মৃত্যুর কাছাকাছি চলে গেছে। এই বিষয়টা না যে মানুষ তো আর সারা জীবন বেঁচে থাকতে পারবে না, ওটা থেকে কি আমার এখানে সব কিছু আসছে। সো আমরা বলতে পারি যে হাসন রাজা মানে মানুষ যে মরণশীল, এই বিষয়টা নিয়েই বা এই বিষয়টাকে বোঝানোর জন্যই হাসন রাজা এই যে গ্রে হেয়ারের বিষয়টা কবিতার মধ্যে মানে কি বলে ওই পয়েমটার মধ্যে ব্যবহার করেছে। সো ইফ ইউ স্টার্ট মানে অ্যারেঞ্জিং দি অ্যান্সার, ফার্স্ট অফ অল কী কী জিনিস আমি এখানে উল্লেখ করতে পারি যাতে আমাদের অ্যান্সারটা সুন্দর হয়। ফার্স্ট অফ অল চিন্তা ভাবনা করো, আমরা বলতে পারি যে গ্রে হেয়ার অ্যাকচুয়ালি আমাদের পয়েমের মধ্যে কী কী জিনিস রিপ্রেজেন্ট করছে। গ্রে হেয়ার দ্বারা আমরা বুঝতে পারছি যে একটা মানুষের বয়স বাড়ছে, একটা মানুষ যে কিছুদিন পরে হয়তো বা মারা যাবে ওই বিষয়টা আস্তে আস্তে উল্লেখ করছে। কাজ
অবভিয়াসলি মানুষ যে কোনো সময় মারা যেতে পারে, বাট গ্রে হেয়ার বলতে গেলে কি তোমার বয়স হয়ে যাচ্ছে, এখন তুমি এখন আস্তে আস্তে মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাচ্ছ, এরকম বিষয়টা। তো এখানের মধ্যে আমরা বলতে পারি দ্য গ্রে হেয়ার সিগনিফাইস অর দ্য গ্রে হেয়ার the gray hair signifies or the gray hair symbolizes aging, mortality. এটা mortality মানে হলো মরণশীল বিষয়টা। So the gray hair, oh wait, the gray hair এখন symbolizes বলতে গেলে হলো একটা প্রতীক হিসেবে কাজ করা। সো গ্রে হেয়ারের প্রতীকটা কি? এজিং এ। সো আমরা এখানে বলছি symbolizes aging, mortality, আর আরেকটা জিনিস আমরা বলতে পারি যে মানুষের যে জীবন বা মানুষের যে এই বিষয়টা, মানে আমরা যে জীবন কাটাচ্ছি এটা যে হাতের থেকে আস্তে আস্তে কিভাবে সরে যায়। যেমন তুমি একটা জিনিস চিন্তা করো, একদিন যদি বাসায় থাকো কিভাবে একটা দিন আস্তে আস্তে কেটে গেল এটা বোঝা যায় না। সো এখানের মধ্যে হাসান রাজাও যেহেতু এখন তার বয়স অনেক হয়ে গেছে এই কবিতা লেখার টাইমে যখন এটা বলছে, মানে অবভিয়াসলি পয়েমের মধ্যে এটা বলছিল। সো যেহেতু তার বয়স অনেক হয়ে গেছে তার মানে সে বলছে যে ফ্লিটিং নেচার অফ লাইফ, মানে দিন কীরকমভাবে কেটে যায় তুমি এটা বুঝো না। তোমার মনে করো তুমি যখন 20 বছরে আছো তখন তোমার মানে তোমার যখন বয়স 20 তখন তোমার মনে হয় যে কিভাবে এতগুলি দিন কেটে গেল, বা তোমার যখন বয়স 15 তখন তোমার মনে হয় কীভাবে এতগুলি দিন কেটে গেল। এই কয়েকদিন আগে আমি 10 বছরে ছিলাম, এখন 15 বছর হয়ে গেছি, কয়েকদিন পরে 20 বছর হয়ে গেছি। এগুলি আমি ফিল করি, এগুলি সবাই ফিল করে অ্যাকচুয়ালি উইথ এজ। সো আমরা বলতে পারি অ্যান্ড ফ্লিটিং নেচার অফ লাইফ, মানে লাইফ যে আস্তে আস্তে বয়ে যায় এই বিষয়টা। ফ্লিটিং নেচার অফ লাইফ। সো আমরা এই পার্টটা দিলাম, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা সিগনিফিকেন্স নিয়ে কিছুই বলিনি, রাইট? সিগনিফিকেন্সটা আমাকে এখানে গুছাতে হবে অবভিয়াসলি, মানে ওই বিষয়টা দিলাম, মানে সিম্বলাইজ কীভাবে করতেছে এই জিনিসটা আমরা বললাম। সিগনিফিকেন্স ওটা বলতে পারি, হ্যাঁ। তো আমরা বলতে পারি আরেকটা পার্ট দিই, আরেকটা ক্লোজ জাস্ট দিই, এমফাসাইজিং ওকে। সো ফার্স্ট অফ অল এখান থেকে এখান পর্যন্ত বেসিক্যালি গ্রে হেয়ার দিয়ে আমরা কি বুঝতে পারছিলাম ওটা আমরা দিলাম। আর এর পরবর্তীতে আমি কি বলছি, মানে গ্রে হেয়ার দিয়ে আমাদের কি প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে ওটা বুঝতে পারছিলাম। আর এর পরবর্তীতে এতটুকু জায়গার মধ্যে আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি ওটা হলো গ্রে হেয়ার দিয়ে, গ্রে হেয়ার প্রতীক হিসাবে আমাদের হাসন রাজা কি বোঝানোর চেষ্টা করছে। আমরা এখানে বলছি গ্রে হেয়ার দিয়ে আমরা বুঝতে পেরেছি সিম্বলাইজ করছে হলো এজিং, আমাদের যে সবাই মরণশীল এই বিষয়টা। আর এই সব কিছু দিয়ে হাসন রাজা কিসের উপরে অনেক বেশি ফোকাস করছে, যে ফোকাস করেছে এই বিষয়টার উপরে যে সময় আস্তে আস্তে কেটে যাচ্ছে। আর আমরা কিছুই মানে সময় যে আস্তে আস্তে কেটে যায়, জীবনের যে সময়টা আমরা আসলাম কিছু ক্ষণিক সময়ের জন্য, এটা আস্তে আস্তে কেটে যাচ্ছে, ওটার উপরে কিসে বারবার এমফাসাইজ করেছে। তো আশা করি এটাই। একটা জিনিস জানো কি, তোমাদের সিন প্যাসেজের ক্লাসটা আমি করিয়েছিলাম। সিন প্যাসেজের ক্লাসের মধ্যে একটা প্যাসেজ থেকে আমি কোশ্চেন অ্যান্সার করা শিখিয়েছিলাম, রাইট? এখন ঝামেলাটা হলো কি জানো, প্যাসেজ থেকে কোশ্চেনের অ্যান্সারটা বের করা না অনেকটা ইজি পয়েমের তুলনায়। কাজ পয়েমের মধ্যে ফার্স্ট যে ঝামেলাটা থাকে, ইভেন দো দুইটাই ইংলিশে লেখা, পয়েমের মানে প্যাসেজের থেকে পয়েমটা বোঝা কাইন্ড অফ হার্ড। এখন এই জিনিসটা কেন? ফার্স্ট অফ অল তুমি চিন্তা করো যে তুমি বাংলাতেই যখন একটা কবিতা পড়ো তখন একটা কী ঝামেলা হয়, যে ওই টাইমে যে অথর মানে যেই কী বলে কবি আছে, সে তার মনের মধ্যে কী ধরনের জিনিস প্রকাশ করতে চাচ্ছে তার লেখার মাধ্যমে, ওই প্রতীকগুলি, তারপর ওই প্রতীকের মাধ্যমে সে অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে ওই বিষয়গুলি, লাইক ডিরেক্ট ইনডিরেক্ট এভরিথিং বুঝতে হয়। এখন
তোমাদের ফার্স্ট যে ঝামেলাটা হয়, আই এম নট সেইং যে সবাই এই ঝামেলা ফেস করে, মোস্টলি যারা তোমরা যে জিনিসটা তোমরা সবাই ফেস করো ওটা হলো ট্রান্সলেশনের ঝামেলাটা, যে লাইক তোমাদের ইংলিশটা হালকা উইক হতে পারে, যার কারণে তোমাদের লাইক ট্রান্সলেট করতে পারছো না, তুমি একটা সেন্টেন্স বানাতে পারছো না, ওইগুলি ঝামেলা হয় মোস্ট স্টুডেন্টসদের। সো ওই টাইম পিরিয়ডে পয়েমের ক্ষেত্রে আরও ঝামেলা হয়ে যায়, কারণ কি তারা ফার্স্ট অফ অল বেসিক ইংলিশ সেন্টেন্সটা মিনিংটা বুঝতেছে না, আবার ওইটার পরে যে স্টুডেন্ট মানে কি বলে স্টুডেন্ট বলি কেন কবি ইনডিরেক্টলি কি বোঝানোর চেষ্টা করছে ওটা তো আরও ঝামেলা হয়ে যায়। সো এই জন্য তুমি জাস্ট দেখো যে আমরা এখানের মধ্যে কিভাবে অ্যান্সার করতেছি, কাজ প্র্যাকটিস মেক্স এভরিথিং ইজি। সো ওই বিষয়টাও মাথায় রাখো যে জাস্ট দেখো যে লাইক সবগুলি পয়েমের থেকে আমি এই পয়েমটা নিয়েছি, এই পয়েমটা আমি কিভাবে বুঝাচ্ছি আর কিভাবে ইউটিলাইজ করছি। কাজ তোমার যে এজিংয়ের বিষয়টা দেখো, এজিংয়ের বিষয়, মর্টালিটির বিষয়, তারপর হলো ফ্লিটিং নেচার অফ লাইফ, টাইম স্লিপিং অ্যাওয়ে, এগুলি কিন্তু স্পেসিফিক্যালি আমাদের কবিতাতে বলা ছিল না, আমি জাস্ট বুঝে এগুলি অ্যান্সারে লিখছি। তোমারও এরকমভাবে অ্যান্সারে বুঝার পরে এগুলি লিখতে পারতে হবে। ওকে, সো এই জিনিসটা আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে দেখো, ওয়াই ডাজ হাসন রাজা রিফ্রেন ফ্রম বিল্ডিং আ পার্মানেন্ট হোম। মানে কি একটা, ফার্স্ট অফ অল পার্মানেন্ট বলতে গেলে আমরা কি বুঝি, স্থায়ী। হোম বলতে গেলে যেখানে তোমরা থাকো অবভিয়াসলি, পার্মানেন্ট হোম বলতে গেলে বুঝি হলো স্থায়ী ঠিকানা, ঠিক আছে। আর রিফ্রেন, রিফ্রেন বলতে গেলে বুঝি হলো কোনো কিছু করা থেকে বিরত থাকা, ঠিক আছে, মানে তুমি কোনো কিছু নিজেকে মানা করছো করা থেকে, সো ওই বিষয়টাকে কি বলি আমরা, রিফ্রেন বলি। সো আমরা কি বলতে পারি, এখানে বলা হচ্ছে হাসন রাজা কেন নিজেকে কি বিরত রাখে একটা জিনিস করা থেকে, আর ওই জিনিসটা কি, যে একটা পার্মানেন্ট একটা স্থায়ী ঠিকানা বানানোর থেকে বা একটা স্থায়ী ঠিকানাতে থাকা থেকে কেন সে বিরত থাকে। সো ফার্স্টলি মানে প্রথম পয়েমের প্রথম প্যারাতেই সে বলে দিয়েছিল যে আমি যে একটা বাসা বানাবো আমি তো নিজেই জানি না যে আমি বাসার মধ্যে কয়দিন বা থাকবো। সো ওই জিনিসটার জন্যই কি সে অ্যাকচুয়ালি বাসাটা বানাচ্ছে না। সো আমরা যদি এখানে প্রতীক হিসেবে চিন্তা ভাবনা করি যে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সারটা কীভাবে আমি গুছাবো, ওইটার জন্য আমরা বলতে পারি যে হাসন রাজা অ্যাভয়েড করে একটা পার্মানেন্ট বাসা বানানোর জন্য, কারণ কি সে তার লাইফের যে আনসার্টেনটি আছে ওটাকে সে কি ধরে বসে আছে, আর এই যে কি বলে ইমপারমানেন্স মানে একবারে পার্মানেন্ট না থাকার বিষয়টা, ওই বিষয়টা যে আছে সে ওইটা ধরে নিয়েছে। মানে কি আমাদের লাইফ কি পার্মানেন্ট, তো আমি একটা মানে তার কথা হলো আমাদের লাইফই তো পার্মানেন্ট না, তাহলে আমি একটা পার্মানেন্ট বাসা দিয়ে কী করব, ওই বিষয়টা যে আমার লাইফই যদি পার্মানেন্ট না হয় তাহলে আমি পার্মানেন্ট বাসা নিয়ে কি করব, আর ওই পার্মানেন্ট বাসাকে আমি আরও রঙিন করে কি করব, এই বিষয়টা নিয়ে কি সব কিছু সে বলার চেষ্টা করছে। সো আমরা যদি অ্যান্সারটাকে গুছানোর ট্রাই করি তাহলে আমরা বলবো হলো যে দ্য গ্রে হেয়ার বলি কেন, হাসন রাজা সেম মিস্টেক, হাসন রাজা refrain বা avoids building a permanent home Hasan Raja avoids building a permanent home due to what? Obviously ইমপারমানেন্স বলতে পারি, যে লাইফ যে পার্মানেন্ট না ওই বিষয়টা নিয়ে। ডিউ টু দ্য ইমপারমানেন্স নেচার অফ লাইফ বলতে পারি, ডিউ টু দ্য ইমপারমানেন্স নেচার অফ লাইফ। ওকে, সো আমরা এখানে কি বলছি, আমরা বলছি যে হাসন রাজা অ্যাভয়েড করে কোনো পার্মানেন্ট বাসা বানানোর জন্য, মানে বানানো থেকে কাজ ওই পার্মানেন্ট বাসাটার মধ্যে যে পার্মানেন্ট লাইফ, মানে ওই বাসাটার মধ্যে যে লাইফটা থাকবে, মানে যে মানুষটা থাকবে তারই তো লাইফ পার্মানেন্ট না, এই জিনিসটার জন্য। ওকে, আমরা যদি চাই না অ্যাকচুয়ালি আরও বেশি জিনিসপত্র অ্যাড করতে পারি তাহলে অ্যান্সারটা আরও সুন্দর শোনাবে।
অ্যাজ হি, যদি আমরা এটা দিই অ্যাজ হি, ওয়েট, সে কি আনসার্টেনটিকে ধরে রেখেছে, এই কারণে কি সব ঝামেলা হয়েছে না? ইমপারমানেন্স দিব, বাট আমরা এটা পরে লিখব। uncertainty worldly attachments, এটা বলি, এটা আরো সুন্দর শোনায়। obviously like what's the use of knowing all those like vocabularies যদি তুমি কখনো একটা সুন্দরভাবে একটা সেন্টেন্সই না লিখতে পারো। অলওয়েজ দেখবা যে যেই মানুষটা, বাংলাতেই বলি, মনে করো বাংলাতেই মনে করো কথা বলে, বাট যখন কথা বলে তখন অনেক ধরনের কঠিন ওয়ার্ড ইউজ করে, তখন তুমি কিন্তু নিজের থেকে চিন্তা করো যে ওই মানুষটা অনেক বেশি জ্ঞানী কাইন্ড অফ। সো ইংলিশের ক্ষেত্রেও সেম, সব ভাষার ক্ষেত্রেই সেম অবভিয়াসলি। সো আমি এখানে বলছি হাসন রাজা অ্যাভয়েডস বিল্ডিং আ পার্মানেন্ট হোম অ্যাজ হি গ্র্যাপলস with grapples down his uncertainty, বা ওকে লাইফস আনসার্টেনটি দিই, এখানে উইথ হিজ আনসার্টেনটি দিই না, লাইফস আনসার্টেনটি দিই। লাইফস, জীবনের আনসার্টেনটি অ্যান্ড ইমপারমানেন্স অফ ওয়ার্ল্ডলি অ্যাটাচমেন্টস। কারণ কি ইমপারমানেন্স অফ ওয়ার্ল্ডলি অ্যাটাচমেন্টস কেন দিলাম? কাজ লাইক এই যে ওয়ার্ল্ডলি মানে হলো পৃথিবীর মধ্যে যে জিনিসগুলি আছে, আর মানে পৃথিবীর মধ্যে এরকম, আর অ্যাটাচমেন্টস বলতে গেলে আমি বুঝাচ্ছি হলো যে পৃথিবীর মধ্যে যে জিনিসগুলি আমরা এখানে ব্যবহার করছি, ওই যে বাড়ি বা মানে বাড়ি গাড়ি এরকম জাতীয় জিনিসপত্রগুলি। ওকে, সো এই জিনিসটা আছে। হ্যাঁ, সো উইথ দিস আমাদের এই কোশ্চেনটা ডান। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই দ্রুত। নেক্সট কোশ্চেনের মধ্যে বলা আছে হাউ ডাজ দ্য থিম অফ আনসার্টেনটি অ্যাফেক্ট দ্য স্পিকার ইমোশনালি। এই যে আনসার্টেনটি বিষয়টা আছে, এখানে বলা হয়েছে যে এই যে আনসার্টেনটির বিষয়টা আছে, যে সে যে জানতে পারছে না যে পরবর্তীতে তার সাথে কি হবে, বা পরবর্তীতে তার রেজাল্ট কি হবে, বা পরবর্তীতে তার কি অবস্থা হবে, এই জিনিসটা নিয়ে সে কি চিন্তা করছে, বা এই জিনিসটার জন্য সে ইমোশনালি কি ফিল করছে, এই জিনিসটার জন্য তার উপরে কি ধরনের ইমোশনাল প্রভাব পড়ছে, এই জিনিসটা আমাকে অ্যান্সার করতে বলা হচ্ছে। যদি আমরা এখানে অ্যান্সার অনুযায়ী চিন্তা ভাবনা করি, একটা জিনিস বোঝো যে আমাদের অ্যান্সার অনুযায়ী চিন্তা করলে আমাদের পয়েমের মধ্যে কি দেওয়া ছিল? পয়েমের মধ্যে বলা ছিল যে যেহেতু হাসন রাজা নিজের পরবর্তী মানে মৃত্যুর পরে কি হবে, আল্লাহ তাকে কোথায় রাখবে এটা সে জানতে পারছে না। সো এটার জন্য সে কি এই আনসার্টেনটির জন্য কান্নাকাটি করছে বা কান্না করছে, এটার জন্য তার চোখে জল এসে পড়ে। সো ওইটাই কি আমাদের একটা আনসার্টেন এফেক্ট বা আনসার্টেন প্রভাব না? সো আমরা বলতে পারি যে দ্য আনসার্টেনটি, মানে এই যে আনসার্টেনটি অফ লাইফ অ্যান্ড আফটার লাইফ ব্রিংস হাসন রাজা টু টিয়ার্স। দ্য আনসার্টেনটি অফ লাইফ অ্যান্ড আফটার লাইফ, দ্য অ্যাকচুয়ালি এটা সুন্দর লাগছে, থাকো। দ্য আনসার্টেনটি অফ লাইফ অ্যান্ড আফটার লাইফ। লাইফ মানে বর্তমান জীবন, আর আফটার লাইফ মানে হলো মৃত্যুর পরের অবস্থা। লাইফ অ্যান্ড আফটার লাইফ ব্রিংস হিম টু টিয়ার্স, মানে এটার জন্য তার চোখে জল এসে পড়ে। টিয়ার্স, ওকে। সো এই যে আনসার্টেনটিটা আছে এর জন্য সে চোখে জল আসছে। এর পরবর্তীতে আমি আরও বলতে পারি যে এই জিনিসটার জন্য সে কী ফিল করছে, এই জিনিসটার জন্য ওয়েট, এটার জন্য কি তার এক্সিস্টেন্সিয়াল একটা ক্রাইসিস এসে পড়ছে না? এটার জন্য এই কবিতার মধ্যে হাইলাইট করা হচ্ছে কি? হাইলাইট করা হচ্ছে হলো তার এক্সিস্টেন্সিয়াল
existential anxiety and spiritual longings. স্পিরিচুয়াল লঙ্গিংস। সো আমরা এখানে কি বুঝছি, তার যে এই আনসার্টেনটি লাইফের বিষয়ে বা আমাদের মৃত্যুর পরে কি হবে, আফটার লাইফ বলতে গেলে ওটা বোঝায়, এটার জন্য তাকে কান্না মানে তাকে তার চোখে জল এনে দেয়। আর এই যে জিনিসটা দিয়ে আমি কি বুঝতে পারছি, যে এই জিনিসটা দিয়ে হাসন রাজার নিজের অস্তিত্বের একটা চিন্তা হচ্ছে। এক্সিস্টেন্সিয়াল মানে কি, অস্তিত্বের যে ইটা, আর অ্যাংজাইটি মানে হলো চিন্তা ভাবনা, অস্তিত্ব নিয়ে অনেক মানে ওই কোনো কিছু নিয়ে অনেক টেনশন করে, ওটাকে অ্যাংজাইটি বলি। সো অস্তিত্ব নিয়ে অনেক বেশি টেনশন করছে, মানে তার শেষ জীবনে কী হবে ওইটার অস্তিত্ব নিয়ে। আর স্পিরিচুয়াল লঙ্গিংস কি, স্পিরিচুয়াল লঙ্গিংস হলো যে নিজের যেই কি বলে সৃষ্টিকর্তা আছে তার প্রতি আকর্ষণ বা ওটার জন্য সে উইশ করা ওই বিষয়টা। তো এই জিনিসটা নিয়ে আমরা এখানে সব কিছু বলছি। এর পরবর্তীতে আমরা যাব কোশ্চেন নাম্বার ই। কোশ্চেন নাম্বার ই এর মধ্যে কি দেওয়া আছে দেখো। কোশ্চেন নাম্বার ই এর মধ্যে বলা আছে, ইন হাসন রাজাস সং হোয়াট মেসেজ ইজ কনভেড থ্রু দ্য ডিজায়ার টু পেইন্ট রুমস ইন ভাইব্রেন্ট হিউজ। তো বলা হচ্ছে যে হাসন রাজার গানের মধ্যে আমাদের যে মেসেজটা দেওয়া, মানে কোন মেসেজটা দেওয়া হয়েছে থ্রু দি ডিজায়ার টু পেইন্ট রুমস ইন ভাইব্রেন্ট হিউজ। মানে বলা হচ্ছে যে হাসন রাজা যখন বলেছিল যে আমি আমার বাসার যে রুমগুলি আছে ওই রুমগুলি রং বেরঙের কালারে পেন্ট করব, রং বেরঙের কালারের হিউতে পেন্ট করব, তো ওটা দিয়ে অ্যাকচুয়ালি কী বোঝানোর চেষ্টা করা হয়েছে। সো একটা জিনিস যদি চিন্তা করো যে হাসন রাজা ওই যে কথাটা কখন বলেছিল, সে বলেছিল যে যদি, ওকে ওয়েট তোমার আমি দেখাই পয়েম থেকে, এখানে এখানে না, এই যে হ্যাঁ, if only Hasan Raja had known his days, this uncertainty brings him to tears. If only Hasan Raja had known his days, he would have painted his rooms in vibrant hues. মানে সে যদি জানতো তার শেষ জীবনে কি হবে, বা সে যদি জানতো তার পরের আউটপুট কি, পরের রেজাল্ট কি হবে তার লাইফ নিয়ে, তখন কি সে তার যে রুমগুলি আছে সবগুলিকে পেন্ট করতে পারতো কালারফুল কালার্স দিয়ে। আর মেইন জিনিসটা হলো সে বলছে যে যেহেতু আমি জানি না যে আমার পরবর্তী জীবনে কি হবে, এই জন্য এখন আমি উপাসনা করব, সৃষ্টিকর্তার উপাসনা করব, আল্লাহর উপাসনা করব। আর যদি আমি জানতাম হয়তোবা আমি একটা রং বেরঙের লাইফ লিড দিতাম, এরকম বিষয়টা আমরা বলতে পারি। ঠিক আছে, সো আমাদের অ্যান্সারটা যদি গুছাই, মানে সে জাস্ট বলতে চেষ্টা করছে আমার মতে, দ্য উইশ টু পেইন্ট দ্য রুমস, মানে তার যে মানে রুমগুলিকে পেইন্ট করার যে ইচ্ছাটা, এটা দ্বারা আমরা কি বুঝতে পারছি যে তার উইশ যে কি বলে তার কালারফুল রুমগুলি, যে মানে রুমগুলিকে কালারফুল পেইন্ট করার যে উইশটা, এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে তার লাইফটাকে লিড দেওয়ার বিষয়টা। ওকে, সো এখানের মধ্যে আমরা অ্যান্সারটা গুছানো ট্রাই করি। দ্য উইশ টু পেইন্ট দ্য রুমস সিম্বলাইজেস আ ইয়ার্নিং টু মেক দ্য মোস্ট অফ লাইফ। এটা আমরা বলতে পারি যে দ্য উইশ পেইন্ট দ্য রুমস in vibrant hues. Symbolizes হ্যাঁ, ওকে কি লিখলাম, দ্য উইশ টু পেইন্ট দ্য রুমস ইন ভাইব্রেন্ট হিউজ symbolizes yearning to make the most out of life. ওকে, আই গেস এতটুকু মোর দেন এনাফ। কারণ কি সে এটা দিয়ে বলছে ওই জিনিসটা না, এটা যদি দিয়ে এতটুকুতে এনাফ হয়ে যাওয়ার কথা। আমরা
হ্যাঁ, কিন্তু এর পাশাপাশি যদি আমরা বলি না একটু দে, উইচ কন্ট্রাস্টস ওকে, I guess this will be enough. এখানের মধ্যে আমরা কি বলছি, the wish to paint the rooms in vibrant hues symbolizes a yearning to make the most out of life, which contrasts with the opinion of not acting sooner. So এখানে বলছি যে তার নিজের জীবন থেকে সবচেয়ে বেশি আউটপুট পাওয়ার যে ইচ্ছাটা, এটাকে আমরা বুঝছি হলো কি তার এই যে উইশটা থেকে। মানে হলো যেমন তুমি যদি নিজের লাইফ নিয়ে চিন্তা ভাবনা করো, সবার লাইফে একটা না একটা ইচ্ছা থাকে না যে আমি এটা করব, আমি ওটা করব, আমি এই জিনিসটা করব, আমি ওই জায়গায় ঘুরতে যাব, আমি ওই জিনিসটা করতে যাব। কিন্তু অনেক সময় হয় যে তোমাদের লাইফে অনেক রেসপন্সিবিলিটিস থাকতে পারে। মনে করো তোমার ইচ্ছা হলো যে তুমি এখন কক্সবাজার ঘুরতে যাবা, বাট তোমার যেহেতু এখন এক্সাম চলতেছে তুমি যাইতে পারতেছো না। সো এই যে এক্সামের টেনশনটার জন্য তো তুমি যাইতে পারতেছো না, রাইট? সো এখানে হাসন রাজা, তুমি হাসন রাজার পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা ভাবনা করো, হাসন রাজারও অনেক ইচ্ছা আছে, অনেক মানে লাইফ গোলস আছে কাইন্ড অফ, বাট যেহেতু সে এই যে লাইক তার আফটার লাইফের চিন্তা নিয়ে এখন মগ্ন, তো সে কোনো কিছু করতে পারছে না। কিন্তু তার তো একটা মাইন্ডে ইচ্ছা আছে যে আমি আমার লাইফে এই গোলসগুলি করবো, এরকম বিষয়টা নিয়ে এই বিষয়টা। আবার এটা কার অপোজিটে, উইচ কন্ট্রাস্টস। এখন কন্ট্রাস্ট বলতে গেলে যেটা বুঝি কালারের ক্ষেত্রে, যে ব্ল্যাক হলে এটা কন্ট্রাস্টের কালার কোনটা, হোয়াইট, রাইট? ব্ল্যাকের উল্টা। সো কন্ট্রাস্ট বলতে গেলে আমরা উল্টা বলি। সো আমরা বলছি যে হাসন রাজা ফার্স্ট যে কথাটা বলছিল হলো ওইটা, যেটা আমি একটু আগে বললাম। আর এটার সাথে তার আরেকটা অপিনিয়ন যেটা কন্ট্রাস্ট করে, মানে কাইন্ড অফ ই টাইপের, ওটা হলো কি দ্য অপিনিয়ন অফ নট অ্যাক্টিং সুনার, যে সে যে আগে কোনো কিছু করলো না, মানে সময় পার হয়ে যাওয়ার পরে চিন্তা ভাবনা। কারণ এখানে একটা জিনিস যদি খেয়াল করো, যে তার কিন্তু সে ওটার মধ্যে মানে উল্লেখ করেছে তার চুল এখন কি পেকে গেছে। তো চুল যেহেতু পেকে গেছে, তার মানে কি তার অনেকটা সময় সে পেরিয়ে এসেছে, তার মানে কি সে অনেক কাজ হয়তো বা আগে করে নাই। সো ওইটা নিয়ে এখন পর্যন্ত একটা রিগ্রেট আছে, এই বিষয়টা। তো সব কিছু মিলিয়ে আমরা এই অ্যান্সারটাকে এভাবে গুছায় বলতে পারতেছি। সো এই জিনিসটাও গেল। নেক্সট কোশ্চেনে আমরা দ্রুত চলে যাই। নেক্সট কোশ্চেন কি, ওয়েট এক মিনিট, ওকে ওকে ওকে। সো নেক্সট কোশ্চেন আমরা যদি দ্রুত চলে যাই, রাইট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য সং ও দে সে মাই হাউস ইজ নো গুড। মানে বলছে যে সেন্ট্রাল থিমটা লিখতে বলা হয়েছে এই পুরা পয়েমের, এই পুরা পয়েমের সেন্ট্রাল থিম কি, যে এই পুরা পয়েমের মধ্যে যে এত কিছু সে বলল, এই যে পয়েমটার মধ্যে এত কিছু সে বলল, এইটা দিয়ে সে কি বোঝাতে যাচ্ছে, এটা দিয়ে সেন্ট্রালি মানে সারসংক্ষেপ, ইন ওয়ান ওয়ার্ড সারসংক্ষেপ কি, এটা দিয়ে সে কি একটা যে পড়ছে তার কাছে কি বোঝানো চেষ্টা। সো আমরা যদি চিন্তা ভাবনা করি, এটা দিয়ে সে কি বোঝাচ্ছে যে একটা মানুষের জীবন অনেক মানে একটা মানুষ মরণশীল। সো যেহেতু একটা মানুষ মরণশীল, তো সে একটা আনসার্টেনটির মধ্যে আছে। সো ফ্রম হিজ পার্সপেক্টিভ একটা মানুষ নিজেই জানে না সে কোথায় যাবে। সো যদি নাই জানে, তাহলে এইখানের মধ্যে আল্লাহর উপাসনা করা ছাড়া আর কী বা আছে, সৃষ্টিকর্তার উপাসনা করা ছাড়া আর বা কী আছে, এইসব বিষয় নিয়ে সে সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করছে। তো সেন্ট্রাল থিম ওইটাকেই ঘিরে আসছে, রাইট? সো আমরা অ্যান্সারটাকে যদি একটু গুছাই, এখানে আমরা বলতে পারি দ্য সেন্ট্রাল থিম অফ দি সং ও দে সে মাই হাউস ইজ নো গুড, মানে অবভিয়াসলি আমরা এটাকেই জাস্ট কপি করব। ওকে ওয়েট, অবভিয়াসলি আমরা এটাকে জাস্ট কপি করব। দ্য সেন্ট্রাল থিম অফ দ্য সং কে ফার্স্ট অফ অল, ও ওয়েট এটা দিলাম কে,
এটাকে দিলাম। সো আমরা যতটুকু প্রথম লেখা দরকার এটা আমি লিখে ফেললাম। এর পরবর্তীতে আমরা বলবো হলো কি, প্রথমত বলবো হলো ওকে ওয়েট, এটা বলবো দ্য সেন্ট্রাল থিম অর দ্য সং। ওকে ওয়েট 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 ওয়েট, এখান থেকে না কাটি। ওকে, এখান থেকে কাটি, মনে করো এই জায়গায় কিছু নাই। ওকে, এখান থেকে শুরু হবে আমার অ্যান্সারটা। দ্য সং ও দে সে মাই হাউস ইজ নো গুড delves deep into these concepts uncertain life, impermanence, nature, impermanence, nature of worldly attachments, এটা তো ছিল রাইট। ফার্স্ট অফ অল তার যে লাইফ নিয়ে চিন্তা ভাবনা, আনসার্টেন লাইফ নিয়ে চিন্তা ভাবনা, এটা নিয়ে সে বলেছে। এরপরে যে সব কিছু যে একদিন না একদিন চলেই যাবে ওইটা নিয়েও সে বলেছিল, মানে ইমপারমানেন্স নেচার অফ ওয়ার্ল্ডলি অ্যাটাচমেন্ট। সো এটাও ছিল। হ্যাঁ, আর এর পরবর্তীতে আমরা বলতে পারি হলো এই, ওকে ওয়েট, আরেকটা জিনিস ছিল রিগ্রেট, যে যেহেতু সময় চলে গেছে, আগে সে করতে পারে নাই, এই জন্য এখন তার সময়ও নেই করার মতো। তাহলে এটা ছিল কি, রিগ্রেট। এই তিনটা জিনিসই না, আর কি প্রয়োজন আছে? ফার্স্ট অফ অল আমরা বললাম হলো আনসার্টেন লাইফ, তারপর হলো ইমপারমানেন্ট নেচার অফ, ওকে ওয়েট কি বললাম, আনসার্টেনটি অফ লাইফ। এরপরে বললাম ইমপারমানেন্স নেচার অফ ওয়ার্ল্ডলি অ্যাটাচমেন্ট। ও অ্যাটাচমেন্ট হবে না, এখানে অ্যাটাচমেন্টস হবে অ্যাকচুয়ালি। আর এর পরবর্তীতে আমরা বলতে পারি হলো, হ্যাঁ ঠিক আছে, ইমপারমানেন্স হবে না অ্যাকচুয়ালি, ইমপারমানেন্ট হবে। ওকে, ইমপারমানেন্ট নেচার অফ ওয়ার্ল্ডলি অ্যাটাচ রিগ্রেট না দেই, অ্যাটাচমেন্টস অ্যান্ড রিগ্রেটস অ্যারাউন্ড লাইফ, অফ লাইফ দিয়ে যাও। ঠিক আছে, উইথ দিস আই থিঙ্ক দিস উইল বি মোর দেন এনাফ ফর অ্যান অ্যান্সার। এর পরের কোশ্চেনটায় আমরা যাই। নর্মালি আমি অনেক হোমওয়ার্ক দেই অ্যাকচুয়ালি, মানে আমার হোমওয়ার্ক অবভিয়াসলি অনেক কম যায়, বাট নর্মালি হইলে আমি হোমওয়ার্কগুলি দিতাম, বাট আই নো লাইক সলভিং অর ফাইন্ডিং আউট কোশ্চেন, মানে ফাইন্ডিং আউট অ্যান্সার্স ফ্রম আ পার্টিকুলার পোয়েম ক্যান বি হার্ড। সো আমি চেষ্টা করবো যাতে সবগুলি অ্যান্সারই আমি এখান থেকে করে দিই। আর এখানের মধ্যে সবগুলি ইম্পর্টেন্টগুলি দিছি, কারণ কি সবচেয়ে হার্ডগুলি আমি এখানে রাখার চেষ্টা করছি, যাতে হার্ডগুলি তুমি যদি ভালো মতো বুঝতে পারো, ইজিগুলি করা তোমার জন্য আরও ইজি হয়ে যাবে। অবভিয়াসলি হার্ড পারলে ইজি এমনি ইজি হয়ে যায়। সো এটা গেল। সো আমরা দ্রুত এখানের মধ্যে কি জি নাম্বার কোশ্চেনটা সলভ করে ফেলি। হোয়াট ইজ হাসন রাজাস কনসার্ন অ্যাবাউট দেয়ার হাউস, মানে অ্যাবাউট হিজ হাউস অবভিয়াসলি। সো হাসন রাজার চিন্তা ভাবনা কি তার নিজের বাড়ি নিয়ে, এটা এখানে কি বলার চেষ্টা করা হচ্ছে, রাইট? সো আমরা যদি দেখি হাসন রাজা কি তার লাইফ নিয়ে কনসার্ন, মানে লাইফ নিয়ে না, বাড়ি নিয়ে কনসার্ন, কারণ কি অন্যরা বলে যে তার বাড়ি ভালো অবস্থায় নেই। সো হাসন রাজা is concerned about his house because others say
because others say his house is not in a good situation. Say এরপর কমা দিব গুড সিচুয়েশন এটাই থেকে আর মেন কনসেন্ট ছিল না, কারণ কি প্রথম থেকেই তো বলছিল যে লোকে বলে রে, এই বিষয়টা যদি সে শুরু করলো না, তাহলে তার মেন কনসেন্ট কি এটাই ছিল। সো এই বিষয়টাই, সো এটাই যদি আমরা দেই, উইল দিস বি এনাফ? আমরা দেখি এটা না, আরেকটা লাইন দেই, ইজ ওকে ওয়েট, ইজ দিয়েছি তো, is no good day, because এখানে বলছিল his house is no good and he is also not building a house building or making his house better due to limited resources. ওকে, সো আমি এখানে কোশ্চেনে কি বলছি, হাসন রাজা ইজ কনসার্নড অ্যাবাউট হিজ হাউস বিকজ আদার্স সে হিজ হাউস ইজ নো গুড, because others say his house is no good. He is also not building or making his house better due to limited resources. মানে হলো সে চিন্তা করছে, মানে বা সে লাইক অনেক বেশি কনসার্নড এই বিষয়টা নিয়ে, কারণ বাকিরা বলে মানে অন্যরা বলছে যে তার হাউস বা তার বাড়ি ভালো অবস্থায় নেই, কিন্তু সে আবার কি তার নিজের বাড়ি বানাচ্ছেও না বা তার পুরান বাড়ি ঠিক করার চেষ্টাও করছে না, কারণ কি তার কাছে লিমিটেড রিসোর্সেস আছে বা তার কাছে জিনিসপত্র নেই। এই জিনিসটার জন্যই কি সে আর কোনো কিছু করছেও না, কিছু বানাচ্ছেও না। সো আমাদের অ্যান্সারটা কি হয়ে গেল? হি ইজ অলসো নট বিল্ডিং অর মেকিং হিজ হাউস বেটার ডিউ টু লিমিটেড রিসোর্সেস। ডান। সো আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওকে, ওয়েট, হ্যাঁ ঠিক আছে। সো নেক্সট কোশ্চেনে যদি আমরা যাই, এখানে কি বলা হচ্ছে, হোয়াট ডাজ হাসন রাজা প্ল্যান টু ডু ডেসপাইট দেয়ার লিমিটেশনস? মানে হাসন রাজার যে এতগুলি লিমিটেশন ছিল, মানে এত যে লিমিটেশনসে বাংলা কি বুঝি আমরা? লিমিটেশনসের বাংলা আমরা বেসিক্যালি বুঝি হলো সীমাবদ্ধতা, রাইট? সো লিমিটেশনসের বাংলা যদি হয় কি করব, সীমাবদ্ধতা। সো হাসন রাজা অ্যাকচুয়ালি কি করার চেষ্টা করছে যখন তার এতগুলি সীমাবদ্ধতা আছে? সো তার সীমাবদ্ধতা কি? তার সীমাবদ্ধতা ছিল যে তার কাছে জিনিসপত্র নেই তার বাড়িটাকে বানানোর জন্য, কিন্তু হাসন রাজা কি বলেছিল, সে একটা বাড়ি দাঁড়া করাবে, এই বিষয়টা সে বলেছিল, মানে বলেছিল এই সীমাবদ্ধতাগুলিকেও সে উপেক্ষা করার কথা বলেছিল, রাইট? প্রথমত বলেছে যে মানুষ বলছে যে তার বাড়ি ভালো অবস্থায় নাই, আর তার বাড়ি কেন ভালো অবস্থায় নাই, কারণ কি তার কাছে কোনো রিসোর্সেস নাই। আর এর পরবর্তীতে সে বলেছিল যে আমি একটা বাড়ি কি দাঁড়া করাবো, মানে আই উইল ইরেক্ট আ হাউস, মানে আই উইল ইরেক্ট আ হোম অ্যাকচুয়ালি। সো আমরা বলতে পারি যে হাসন রাজা প্ল্যান করে যে সে একটি বাড়ি দাঁড়া করাবে, though he doesn't knows how much time he will live there. Hasan Raja plans to erect মানে দাঁড়া করানো, erect a house even though
he doesn't know how much time he doesn't know how much time he will be able to live there. Okay, মানে এখানে বলছি যে হাসন রাজা প্ল্যান করে যে সে একটা বাড়ি দাঁড়া করাবে, যদিও সে জানে না যে সে ওই বাড়ির মধ্যে কত সময় থাকতে পারবে, এই বিষয়টাই। কারণ কি একটা সময় মানে কি বলে পয়েমের মধ্যে সে বলেছিল যে হাসন রাজা প্ল্যান করছে যে সে একদিন একটা বাড়ি বানাবে, এই বিষয়টাই। সো উইথ দিস আমাদের এই যে পুরো পয়েমটা আমি শেষ করে দিলাম, আর এই পুরো পয়েমের আন্ডারে যতগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন্স আছে ওইগুলো আমি শেষ করে দিয়েছি। সো আশা করি তোমরা পুরো পয়েমটা বুঝতে পারছো। এখন তোমাদের কাজ কি? এখন তোমার কাজ হলো অন্যান্য পয়েমগুলিও ভালো মতো শেষ করা আর অন্যান্য পয়েমের কোশ্চেন্সগুলিও ভালো মতো সলভ করা। সো একটা জিনিস কি জানো, যে তুমি যদি পয়েমসগুলি ভালো মতো বুঝতে পারো, ওকে, একটা জিনিস হলো যে তোমার পয়েমসগুলি ভালো মতো বুঝতে হবে অ্যান্ড এভরিথিং। সো বেস্ট অফ লাক, আশা করি তোমার এই জিনিসগুলি সব বুঝতে। সো নাও দ্য থিং ইজ, যেহেতু আমাদের সবগুলি কোশ্চেন্স ডান, এভরিথিং ডান, সো আজকের জন্য ক্লাসটা ডান, বাই।